রহমানির রহিম। ফেসবুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের জানাই আজকের পাঠে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি। যা হোক, তোমাদের সাথে প্রতি শনিবার এবং বুধবার এই সময় নতুন পাঠে তোমাদের সাথে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকে আবারও আরেকটি পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে তোমরা অবশ্যই তোমাদের নাম, রোল এবং শাখা কমেন্ট বক্সে লিখে উপস্থিতি অর্থাৎ প্রেজেন্ট দিয়ে দাও, এবং তোমরা ঠিক শুনতে পাচ্ছ কিনা কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও। ইনশাল্লাহ তোমরা তোমাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই পাঠকে আরও প্রাণবন্ত করে, উজ্জীবিত করে। আমরা উৎসাহ বোধ করি এবং ক্লাস করে স্বাচ্ছন্দ্য বোধ করি। ইনশাল্লাহ তোমরা নিশ্চয়ই গত ক্লাস করে দেখছো যে আমরা ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র নাগরিকতা আইনের এই বেশ কয়েকটি পাঠ শেষ করেছি। ইনশাল্লাহ আজকে আমরা লাস্ট টপিকস নিয়ে শেষ করব ইনশাল্লাহ এই অধ্যায়টা। যা হোক, তোমাদের উপস্থিতি এবং তোমাদের অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য। ইতিমধ্যে অনেকেই রাইসা জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ধন্যবাদ। তোমরা সাউন্ড এবং ছবি বোর্ড ক্লিয়ার আছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। তোমাদের শিক্ষা মিতু বলছে জি স্যার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কয়েকটি ক্লাসে অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র নাগরিকতা পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ঠিক আইন নিয়ে আলোচনা করব, পাঠের যে মূল বিষয়। আজকের পাঠের বিষয় হচ্ছে আইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ষষ্ঠ অধ্যায়ে যে রাষ্ট্র নাগরিকতা আইন রয়েছে, এই আইনের পাঠটি নিয়ে আজকে কথা বলবো। এই পাঠ থেকে তোমরা যা যা শিখতে পারবে বা জানতে পারবে সেই প্রশ্নগুলো তোমরা লিখে নাও দ্রুত। আমরা ডান পাশে আমি লিখে রাখছি আইন কি, আইনের ধারণা সম্পর্কে জানতে পারবে, আইনের বৈশিষ্ট্য অর্থাৎ আইনের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো জানতে পারবে, আইনের উৎস সমূহ সম্পর্কে জানতে পারবে, অনুশাসন বা সুশাসন কি সে সম্পর্কে জানতে পারবে, তথ্য অধিকার কি বা বাংলাদেশের তথ্য অধিকার সম্পর্কে জানতে পারবে। এই টপিকগুলো তোমাদের এই লাস্ট আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। তোমরা তোমাদের সমস্যাগুলো কমেন্টে লিখো, সাধারণত আমি উত্তর দিয়ে দিই ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমি আশা করি তোমাদের ক্লাসগুলো প্রাণবন্ত হয় এবং ফ্রুটফুল হয়, ফলপ্রসূ হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যে অধ্যায়গুলো আলোচনা করি সেই অধ্যায়ের মধ্যে তোমাদের সাজেশন ভিত্তিক যে অর্থাৎ অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দিয়ে রাখি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই অধ্যায়ে যে পাঠের আলোচনা বিষয় সেগুলো আমরা খাতায় তুলে নিব এবং পরবর্তী ক্লাসের জন্য অর্থাৎ পাঠের জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাল্লাহ। তোমরা এই প্রশ্নগুলো যদি তুলে নাও তোমাদের পরীক্ষার জন্য বেশ উপকার হবে অর্থাৎ কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের
তোমাদের উপকারার্থে অর্থাৎ অধ্যায়ের সাজেশন আকারেই তোমাদের এই প্রশ্নগুলো আমি দিয়ে থাকি, অসুবিধা নেই। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। তোমাদের রাবেয়া থেকে বলছে স্যার ঠিক আছে, সবাই ঠিক আছে ইনশাআল্লাহ, এখন ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা আইন শব্দটা, আইনের আলোচনা থেকে আজকে শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইন আরবি ফার্সি শব্দ, ইংরেজি ল শব্দটি ল্যাগ টিউটোনিক শব্দ থেকে এসেছে, যার অর্থ স্থির বা অপরিবর্তনীয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমরা আইনের সাধারণ অর্থে আমরা জানি যে স্থির বা অপরিবর্তনীয়, অর্থাৎ আমরা আইন সাধারণত আমরা এইভাবে ভাবি যে যা সরকার ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বা সমাজ কর্তৃক স্বীকৃত, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত একটি বিধিবিধান সাধারণ অর্থে। এই জন্য আমরা এই শব্দটা স্থির, নির্দিষ্ট, অপরিবর্তনীয়। তবে বিভিন্ন মাধ্যমে আমরা জানি যে বর্তমানে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা বা পার্লামেন্টারি সরকার ব্যবস্থা বা আমাদের বাংলাদেশের কথা যদি বলি, 2/3 সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন করা যায়। সংবিধান লিখিত আছে, অলিখিত আছে, সুপরিবর্তনীয় আছে, দুষ্পরিবর্তনীয় আছে, সেগুলো শ্রেণীবিভেদ আমরা জানি। তো যাই হোক, তাহলে আমরা সাধারণ অর্থে আইন হচ্ছে বিভিন্ন রীতিনীতি, বিধিবিধান। এরপরে আমরা কাকে বলে বা আইন বলতে কি বোঝায় সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে আইন হলো পক্ষপাতহীন যুক্তি, অর্থাৎ কোনো না কারোর পক্ষে থাকবে না, পক্ষপাতহীন, নিরপেক্ষ থাকবে। অ্যারিস্টটল এই সংজ্ঞা দ্বারা অর্থাৎ বুঝিয়েছেন আইন হচ্ছে নিরপেক্ষ, সকলের জন্য সমান এবং সকলের উপর সমভাবে প্রযোজ্য। ঠিক তেমনিভাবেই তোমরা নিশ্চয়ই নেক্সট আরেকটি সংজ্ঞা দিয়ে তোমাদের আইনের সংজ্ঞাটা আরও স্পষ্ট করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, T.H. গ্রিনের মতে, T.H. গ্রিনের মতে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার সমূহ এবং বাধ্যকতা সমূহ হলো আইন। অর্থাৎ যে বিধিবিধান রাষ্ট্র কর্তৃক এটা স্বীকৃত হবে এবং সেটা মানতে সকলেই বাধ্য, এই দৃষ্টিকোণ থেকে হচ্ছে আইন। আমরা দুইটি সংজ্ঞা পেলাম। আরেকটি সংজ্ঞা তোমাদের বলতে চাই যে অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য এমন কতগুলো সাধারণ নিয়ম যা রাজনৈতিক অধিকারসমূহ অর্থাৎ সার্বভৌম রাজনৈতিক নিয়ম দ্বারা স্বীকৃত বা বলবৎ। অর্থাৎ আমরা যে জীবন জীবিকা পালন করি সেই রীতিনীতি, এই সবগুলোর বিধিবিধানগুলো যখন সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃতি পেয়ে
সেটি পরবর্তীতে বাধ্যকতা, অর্থাৎ সকলে মেনে চলে, রাষ্ট্র কর্তৃক এটা বাধ্যকতা হয়, অর্থাৎ আরোপিত হয়, বলবৎ হয় এবং সকলে সেটা মেনে চলতে বাধ্য থাকে। এই দৃষ্টিকোণ থেকেই মূলত আমরা অধ্যাপক হল্যান্ডের সংজ্ঞাটা দিতে পারি। এরপরে আরেকটি সংজ্ঞা তোমাদের বলা যায় যে সবচেয়ে আইনের সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন উইড্রো উইলসন। উইড্রো উইলসনের মতে রাষ্ট্র হলো সমাজের প্রতিষ্ঠিত সেই সকল প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের, অর্থাৎ যা সরকারের অধিকার ও কর্তব্য বা ক্ষমতা দ্বারা অনুসৃত বা বলবৎ বা আরোপিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আইনের যে সংজ্ঞা, অর্থাৎ আইন কি, আইনের সংজ্ঞা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। মূলত আইনের ধারণা এর মধ্যে চলে আসে। আমরা আইনের যদি বৈশিষ্ট্যের কথা চিন্তা করি, তোমরা হয়তো নেটওয়ার্ক জনিত কারণে ক্লাসটা প্রবলেম হচ্ছে কিনা আমি দেখছি। বোর্ড, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফোন আসলে অনেক সময় এই প্রবলেমটা হয়ে থাকে। দেখতে পাচ্ছ কিনা দেখো। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। তোমাদের হয়তো এখন ক্লিয়ার আছে, দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা শুনতে পাচ্ছি নিশ্চয়ই। তোমাদের এখন একটু দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন ক্লিয়ার আছে, ধন্যবাদ। ফায়াজ আহমেদ নাহিদ আইডি থেকে, নাও ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ টু অল। আমরা আইনের যে ধারণা এবং আইনের যে সংজ্ঞা বা আইন কি সে সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা আইনের বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইনের বৈশিষ্ট্য আমরা সংজ্ঞার মধ্যে থেকেই এভাবে ধারণা দিতে পারি যে আইন হচ্ছে সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি এবং আইন হচ্ছে সকলের জন্য সমান, অর্থাৎ এটা আইনের প্রাধান্য থাকবে এবং আইনের দৃষ্টিতে সকলেই সমান হবে এবং আইন রাষ্ট্র কর্তৃক আরোপিত এবং অর্পিত বা নির্ধারিত বাধ্যকতাসমূহ, অর্থাৎ আইন হচ্ছে একটি আদেশ বা নিষেধ যার মাধ্যমে আমরা মেনে চলি রাষ্ট্রের আইন, সামাজিক আইন। এছাড়াও একটি জিনিস তোমাদের মনে, এই আইন যদি কেউ অমান্য করে তাহলে এই আইনের কিন্তু আইনের আওতায় আমরা অর্থাৎ পড়ে যাব, অর্থাৎ আমাদের শাস্তি হবে। এইভাবে আমরা আইনের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলতে পারি। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে বেশ কয়েকটি পয়েন্ট আমি তোমাদের উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আইনের উৎসসমূহ জানবো। যেহেতু আমাদের পাঠের বিষয়গুলো আমরা তোমাদের জাস্ট একটি ধারণা দিতে চাই, তোমরা লিখে রাখো যে আইনের উৎসসমূহ কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যাপক হল্যান্ড আইনের উৎসকে ছয়টি উল্লেখ করেছে। এছাড়াও আরও আইনের উৎস রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো নিশ্চয়ই। তোমরা একটু লিখে নাও, তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা একটু লিখে নাও। আইনের উৎসসমূহ, আইনের উৎসসমূহ। এক, প্রথা। তোমরা কি শুধু পয়েন্টগুলো তুলে নাও। প্রচলিত প্রথা বলতে পারি, প্রথা। 2, ধর্ম। দ্রুত তুলে নাও। ধর্ম। 3, বিজ্ঞান সম্মত আলোচনা। 4, বিচারকের রায়। 5, ন্যায়বোধ। আমরা এখানে লেখার চেষ্টা করছি। 6,
আইনসভা, অধ্যাপক হল্যান্ড এই 6টি আইনের উৎসের কথা বলেছে। এছাড়াও আরও আইনের উৎস পাওয়া যায় 7, আমি এক্সট্রা হিসাবে দিচ্ছি। জনমত, 8 নির্বাহী আদেশ তোমাদের দু একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ সময় সংকলন করলে। 9 সংবিধান, 10 বৈদেশিক চুক্তি। এভাবে অনেক উৎস থেকেই আইনের সৃষ্টি হয়। তারপরে বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে যে চুক্তি হয়ে থাকে সেই চুক্তিগুলো, যাই হোক আমরা পয়েন্টগুলো লিখে নিব। তোমাদের ক্লাসটা আবার কেন যেন নেটওয়ার্কের কারণে এরকম হচ্ছে। তোমরা পয়েন্টগুলো তুলে নাও, নিশ্চয়ই তোমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছ। এখন ঠিক আছে, দেখো পয়েন্টগুলো। এরপরে তোমাদের একটু পয়েন্টগুলো জাস্ট ধারণা দিয়ে দেই। প্রচলিত প্রথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বের বিভিন্ন দেশে বা আমাদের দেশেও এই মানুষের যে রীতিনীতি বহুকাল থেকে ব্যবহৃত হয়ে প্রচলিত হয়ে আমরা অভ্যাসগত হয়ে এটি পরবর্তীতে আইনে পরিণত হয়। এই প্রথা থেকে, অর্থাৎ আইনের অন্যতম প্রাচীন উৎস হচ্ছে প্রথা। যেমন ব্রিটেনের বিভিন্ন আইন এই প্রথা থেকে উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে, তেমনিভাবে আমাদের দেশেও বিভিন্ন প্রথা থেকে প্রাচীনকালের বিভিন্ন রীতিনীতি মানে আমরা মেনে চলি, সেই বিষয়ের মাধ্যমে প্রথার মাধ্যমেও আইনের সৃষ্টি হয়ে থাকে। তারপরে আমরা আসি ধর্ম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে ধর্ম আইনের আরেকটি অন্যতম আইনের উৎস, কারণ বিভিন্ন ধর্মের থেকে বিভিন্ন আইন তৈরি হয়ে থাকে। আমরা নিশ্চয়ই জানি যে আমরা মুসলিম হিসেবে বা আমরা যে ধর্মে হোক না কেন, সেই ধর্মের রীতিনীতি বা বিধিবিধান পরবর্তীতে এই রাষ্ট্রের আইন বা আইন হিসেবে পরিচালিত হয়ে থাকে। এরপরে আমরা আসি, আমি জাস্ট আমাদের ধারণা, বিজ্ঞানসম্মত আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানীদের যুক্তি, তাদের সিদ্ধান্ত নয়, যুক্তিও আইন হিসেবে পরিগণিত হয়ে থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন আইনজ্ঞদের যুক্তিসঙ্গত, যেমন তোমাদের বলা যায় যে ধরো আমরা জানি যে স্বাভাবিকভাবে মদ্যপান শরীরের জন্য ক্ষতি, সেক্ষেত্রে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো যে এই যুক্তিতে এটা পান করা খারাপ, সেই জন্য আইন করে নিল যে না, এটা পান করা যাবে না, করলে শাস্তি হবে। ঠিক তেমনিভাবে এরকম বিভিন্ন নিয়মকানুন বা বিষয়গুলো রয়েছে যেগুলো মানে আইনজ্ঞরা, বিজ্ঞানীরা বা বিভিন্নভাবে তারা চিন্তা করে যুক্তি দিয়ে পরীক্ষার মাধ্যমে যদি বলে যে না এইটা খারাপ, তখন এটা পরবর্তীতে আইন হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন আইনবিজ্ঞদের বা আইনজ্ঞদের মাধ্যমে অর্থাৎ আইনের উৎপত্তি হতে পারে। এরপরে হচ্ছে তোমার বিচারকের রায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিচারকগণ যখন বিচার করতে যায় তখন বিচারকের বিভিন্ন সিদ্ধান্ত বা যুক্তি পরবর্তীতে যখন প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে না পারে, তখন বিচারকে তাদের মাধ্যমে অর্থাৎ চিন্তা চেতনার মাধ্যমে তাদের এইভাবে বিচারের রায় দিতে পারে। এরপরে আমরা আসি, পরবর্তীতে হলো বিচারকের রায়ের পরে ন্যায়বোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই জানা আছে যে আইনের আরেকটি অন্যতম উৎস হচ্ছে এই ন্যায়বোধ।
ন্যায়বোধের মাধ্যমেও কিন্তু আইন তৈরি হতে পারে বা উৎস হতে পারে। কিভাবে? দেখো, যখন প্রচলিত আইন বা রীতিনীতি যখন বিচারকগণ বিচার করতে গিয়ে এই প্রচলিত সমস্যাটা সমাধান করতে পারে না, তখন তাদের নিজস্ব চিন্তা, বিবেক, বুদ্ধি দিয়ে যে সমস্যাটা অর্থাৎ সমাধান করে, অর্থাৎ যে রায়টা দেয়, এটি পরবর্তীতে আইনে পরিণত হয়, অর্থাৎ ন্যায়বোধের মাধ্যমে, বিবেকের মাধ্যমে। এরপরে আমরা একটা আইনসভা, এটি হচ্ছে সবচেয়ে আধুনিক আইনের উৎস। কারণ হচ্ছে আমরা জানি পার্লামেন্টের মাধ্যমে অর্থাৎ আইনসভার মাধ্যমে আইন তৈরি হয়ে থাকে। বাংলাদেশের কথা যদি আমরা বলি, যে জাতীয় সংসদ বা মেম্বার অফ পার্লামেন্টের মাধ্যমে যে আইন তৈরি হয়, সেই আইন হচ্ছে আধুনিক বর্তমান সমাজ ব্যবস্থায় আইনসভাই হচ্ছে আইনের একমাত্র গুরুত্বপূর্ণ প্রধান উৎস। যাই হোক, এই হচ্ছে হল্যান্ডের মধ্যে 6টি। এছাড়াও জনমত রয়েছে, জনগণের চাহিদা, তাদের চিন্তা চেতনা, প্রয়োজনের উপর নির্ভর করেও আইন হয়ে থাকে। আমরা অনেক সময় দেখি যে যেমন বিভিন্ন, যদি আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা বর্তমানে বলি, যে এই এসএসসি এইচএসসিদের অটোপাস দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা নির্ভয়া আদেশ, এই জনমতের চাহিদা এবং নির্ভয়া আদেশ দুইটা বিষয়টা এরকম যে বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপ্রধানরা চাইলে তারা অধ্যাদেশ জারি করে সেটি পরবর্তীতে, এটিও একটি আইন, সেটি পরবর্তীতে আইনসভায় গৃহীত হয় এবং সেটি আইনে পরিণত হয়ে থাকে। এভাবে জনমতের মাধ্যমে, জনমতের চাহিদা প্রয়োজনের অনুপাতেও সেটা আইন হতে পারে বা আইনের উৎস হয়ে থাকে। এছাড়াও নির্বাহী আদেশ, যেটা বললাম যে রাষ্ট্রপ্রধানদের বিশেষ কারণে হয়তো বহিঃশত্রু আক্রমণ বা অভ্যন্তরীণ কোনো গোলযোগ বা যে কোনো দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান চাইলে, আমাদের যেমন রাষ্ট্রপতি চাইলে নির্বাহী আদেশ দিয়ে সেটা কাজ চালিয়ে যেতে পারে, অর্থাৎ সেটি নির্বাহী আদেশটাও আইনে পরিণত হয়ে থাকে। এছাড়াও সংবিধান, আমরা জানি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে একটা সংবিধান রয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, যে এই সংবিধান অবশ্যই প্রত্যেকটা দেশের রয়েছে এবং এই সংবিধানও আইনের অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা বৈদেশিক চুক্তির কথা যদি আমরা চিন্তা করি, যে বৈদেশিক চুক্তির ক্ষেত্রেও ঠিক একইভাবে বলা যায়, দেশের সাথে অন্য দেশের বৈদেশিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন চুক্তি হয়ে থাকে, বিভিন্ন উন্নয়নমূলক বা বিভিন্ন জাতীয় সংহতিও বলতে পারো, বিভিন্ন ক্ষেত্রে যে চুক্তি হয়, সেই সকল দৃষ্টিকোণ থেকে বৈদেশিক চুক্তির মাধ্যমে যে চুক্তিগুলো হয় সেটি পরবর্তীতে আইনে পরিণত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই আইনের উৎসসমূহ একটি মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এরপরে আমাদের এই পাঠেরই শেষ অংশ হিসেবে আইনের অনুশাসন বা সুশাসন নিয়ে একটু কথা বলতে চাই। সুশাসন কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দটা দ্বারা বুঝতে পেরেছো, সুশাসন অর্থাৎ যেখানে সঠিক শাসন, ন্যায়ের শাসন, আইনের শাসন রয়েছে, অর্থাৎ যে শাসন ব্যবস্থায় আইনের দৃষ্টিতে বা আইনের মাধ্যমে সকলেই সমান, অর্থাৎ আইনের প্রাধান্য থাকে, সেটি হচ্ছে মূলত আইনের অনুশাসন বা সুশাসন। ঠিক তেমনিভাবেই আমরা এই আইনের অনুশাসন বা সুশাসনের ধারণা দুটি পাওয়া যায়। একটি হচ্ছে আইনের প্রাধান্য, আরেকটা হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, অর্থাৎ সাম্য, আইনের দৃষ্টিতে সাম্য। অর্থাৎ এই দুটি শব্দ দ্বারা আমরা আইনের প্রাধান্য অর্থাৎ সুশাসনের বা অনুশাসন, যেটাই বলি না কেন, অনুশাসনের ধারণা পাওয়া যায় দুইটা। একটি হচ্ছে আইনের প্রাধান্য। তোমরা যদি কোথাও ঘোলা হয় বা বুঝতে না পারো, তোমরা সাউন্ডের মাধ্যমে অন্তত বুঝতে পারবে। আমাদের আসলে নেটওয়ার্কের উপরে কোনো কিছু করার নেই। আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সাম্য, এই দুটি বিষয় তোমরা ধারণা দেখো। এই দুটাকে আমরা যদি ব্যাখ্যা করি, আইনের প্রাধান্য যদি থাকে তাহলে সেই দেশের সরকার অর্থাৎ সেখানে তারা স্বেচ্ছাচারিতা করতে পারবে না, অর্থাৎ জনগণের যে অধিকার সেটা তারা পাবে। এবং আইনের অনুশাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ছোট বড়, ধনী দরিদ্র বা সকলেই সমানভাবে এই বিষয়টা তাদের প্রাধান্য পাবে। সেখানে তাদের বাকস্বাধীনতা থাকবে, তাদের চিন্তা চেতনার প্রকাশ থাকবে, তাদের নির্বাচনের অধিকার থাকবে। অর্থাৎ আইনের সুশাসন থাকলে সেখানে সকলেই যেন সুযোগ সুবিধা সমান পায়, এই বিষয়গুলো। এর সাথে রিলেটেড আইনের
দৃষ্টিতে সাম্য, এই শব্দটা দ্বারা আমরা আইনের অনুশাসনের যে ব্যাখ্যাটা দেওয়া হয় সেটা হলো যে সাম্য বলতে সমানকে বোঝায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমভাবে প্রযোজ্য এটি যদি থাকে তাহলে এখানে বিভিন্ন ধর্মের গোত্রের বর্ণের মানুষ থাকতে পারে, তাদের যেন অধিকার লঙ্ঘিত না হয়, তারা যেন সমান সুযোগ সুবিধা পায়, এই বিষয়টা আইনের সুশাসন বা অনুশাসন। আমরা জানি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটেও দেখি যে আইনের দৃষ্টিতে বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু এই দুর্নীতির ক্ষেত্রে যেমন জিরো টলারেন্স করে এবং সেখানে তিনি দল মত কোনোভাবেই তিনি বাছবিচার করেন না। অর্থাৎ ন্যায়ের ক্ষেত্রে আইনের অনুশাসন যদি প্রতিষ্ঠিত হয় একটি সমাজ রাষ্ট্রে, তাহলে সেখানে কখনোই অন্যায় প্রশ্রয় পাবে না এবং সেখানে যে কর্তৃপক্ষ অর্থাৎ সেই বিশেষ কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় যন্ত্র বা যাদের নিয়ন্ত্রণ করে যে বিষয়গুলো থাকে তারা কিন্তু কখনোই অর্থাৎ দুর্নীতি বা অন্যায় করতে পারবে না আইনের শাসন থাকলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রাথমিকভাবে বুঝলাম যে শাসন ব্যবস্থা আইনের সঠিক প্রয়োগ থাকে, যেটার মাধ্যমে সকলেই সমান সুযোগ সুবিধা পায়, আইনের দৃষ্টিতে তাদের অধিকার ভোগ করতে পারে, তা মূলত আইনের উপস্থিতি থাকে, আইনের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ সেই দৃষ্টিকোণ থেকে আইনের অনুশাসন বা সুশাসন আমরা জেনে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটি লাস্ট টপিকটা আমরা তথ্য অধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশ সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকারের একটি ভাগ রয়েছে, যেখানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য বিশেষভাবে বিভিন্ন অনুচ্ছেদ রয়েছে, ধারা উপধারা রয়েছে। ঠিক তেমনিভাবে 39 নং অনুচ্ছেদে আমাদের এই তথ্য অধিকার অর্থাৎ বলার স্বাধীনতা বা বাক স্বাধীনতা, চিন্তা বিবেক বলার স্বাধীনতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তথ্য অধিকার কমিশন গঠন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সাংবিধানিক একটি আইনের মাধ্যমে এই তথ্য কমিশনে একজন প্রধান কমিশন এবং 2 জন নিয়ে এই তথ্য কমিশন গঠিত এবং প্রতিটি রাষ্ট্রের টপ টু বটম পর্যন্ত এই যারা সাংবিধানিক উপায়ে অর্থাৎ যাদের রাষ্ট্রের যে সরকারি বিধিবিধান বা অফিস বা বিভিন্ন রয়েছে প্রতিষ্ঠান, তাদের এই তথ্য দেওয়ার জনগণকে তথ্য পাওয়া জনগণের অধিকার রয়েছে। অর্থাৎ তথ্য অধিকার নিশ্চিত হলে একজন নাগরিক তার তথ্য জানার অধিকার রয়েছে, এই বিষয়টি এখানে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ তুমি কোনো প্রতিষ্ঠানে অর্থাৎ কোনো কিছু ধরো ভর্তির ক্ষেত্রে যদি কোনো স্কুলে যাও, সেক্ষেত্রে তোমার তথ্য জানার অধিকার রয়েছে। এভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাই যে হেল্প ডেস্ক থাকে, অর্থাৎ তথ্য জানার জন্য তথ্য দেওয়ার জন্য একটি আলাদা প্ল্যাটফর্ম সরকার করে দিয়েছেন সরকারি বিধিবিধান অনুযায়ী। সেই দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে তথ্য অধিকার যাতে সুনিশ্চিত হয়, অর্থাৎ জনগণ যেন তথ্য পায়, সেই বিষয়ে সাংবিধানিক উপায়ে এই প্রতিষ্ঠানটা করা, সাংবিধানিক প্রতিষ্ঠান তথ্য কমিশন। সেই কমিশনের মাধ্যমে জনগণ তাদের অধিকার বা তথ্য সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ সংবিধানের এই যেমন আমরা জানি যে 41 নং অনুচ্ছেদে ধর্ম পালন করার অধিকার রয়েছে, আমরা জানি যে আমাদের চাকরি লাভে সরকারি চাকরি লাভের অধিকার রয়েছে, এগুলো সাংবিধানিকভাবে সংবিধানে সন্নিবেশিত রয়েছে, যার মাধ্যমে জনগণ তাদের অধিকার বা তাদের বলার বা চিন্তা চেতনার সুযোগ সুবিধা বলতে পারে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রায় সময় শেষ। আমাদের এই নির্ধারিত ক্লাসের মধ্যে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যেহেতু নেটওয়ার্ক জনিত কারণে আমরা হয়তো কখনো অস্পষ্ট অথবা ভেঙে যেতে পারে, ঝাপসা হতে পারে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক এবং পরবর্তী ক্লাসে আবার আমরা তোমাদের সামনে আমি হাজির হব নতুন একটি টপিকস নিয়ে। এবং তোমরা অবশ্যই অধ্যায় যেহেতু শেষ, তোমরা একটু রিভিশন দিবে। সামনের ক্লাসে হয়তো রিভিশন ক্লাস হতে পারে, তোমরা রিভিশন দিয়ে রাখবে, অথবা আমাদের কুইজ প্রতিযোগিতা আমি নিব ইনশাআল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।